চাকসুর প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণা শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। প্রশাসনের আশ্বাসে রাবিতে শাটডাউন স্থগিত করল শিক্ষক ফোরাম। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন গার্ড অব অনার ফায়ার সার্ভিসের। শোকস্তব্ধ স্বজন এলাকাবাসী। যশোরে ঘেরে মাছ চোর সন্দেহে স্থানীয়দের হামলায় যুবক নিহত। জিজ্ঞাসাবাদের জন্য আটক 4। বিচার দাবি স্বজনদের। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ। 9 মাস পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। আপাতত থাকা যাবে না রাতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে শিথিল থাকবে বিধিনিষেধ। এবং উপকূলীয় গ্রামে অকাল গর্ভপাতের হার বেশি। লোনা পানির সঙ্গে বসবাসী কারণ। আইসিডিডিআরবির গবেষণা। জলবায়ু অভিঘাত ঠেকাতে বাড়তি নজরদারির পরামর্শ। বাংলার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের জানাচ্ছেন নিজেদের ইশতেহার ও আশ্বাসের কথা। এদিকে দুর্গাপূজার ছুটিতে প্রার্থীদের প্রচারণার প্রধান মাধ্যম হয়ে উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন নিগার মেহেরিন রিনি। ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের আমেজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। ঝুপড়ি, অনুষদ, স্টেশন সব জায়গাতেই পদচারণা প্রার্থীদের। ভোটারদের শোনাচ্ছেন আশার বাণী, চেয়ে নিচ্ছেন মূল্যবান ভোট। বৃহস্পতিবার প্রচারণা কিছুটা জমে উঠলেও শুক্রবার থেকে শুরু হবে দুর্গাপূজার ছুটি। এরই মধ্যে ক্যাম্পাস ছেড়েছেন অনেক শিক্ষার্থী, তাই স্থবির হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচারণা কার্যক্রম। তবে প্রার্থীরা বলছেন বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠবে তাদের প্রচারণার প্রধান হাতিয়ার। আমাদের কাছে যে হাতিয়ারটা আছে সেটা ফেসবুক বা মাল্টিমিডিয়া। এটাকে পুঁজি করেও অনেক সময় আমরা ভালো রকমের একটা ফাইট দিতে পারি। সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে কাজ করতেছি। সবাই তো চলে যাচ্ছে না, কিছু কিছু আছে, সেই জায়গা থেকে হলগুলোতে যারা থাকবে সবাইকে রিচ করব। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রার্থীরা তথ্যবহুল ভিডিওর পাশাপাশি তৈরি করছেন বিভিন্ন কন্টেন্ট। অনেকে বাড়ি চলে যাচ্ছেন, সেই জন্য যারা চলে যাচ্ছেন তারা তো চলে যাচ্ছেনই, তবে তারাও মোটামুটি খুবই উৎসাহ নিয়ে আমাদেরকে গ্রহণ করছেন। আমরা যে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি সেখানের কাছ থেকে পজিটিভ নেগেটিভ দুই ধরনের সাড়াই পাচ্ছি। ন্যাশনাল ইলেকশনে যেরকম বিশাল বিশাল ইশতেহার দেওয়া হয়, ওই ইশতেহারের মতোই কি আমরা শুধু ইশতেহার দিচ্ছি, পরবর্তীতে আমরা ভুলে যাব কিনা এটা নিয়েও তারা উদ্বিগ্ন। চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন 907 জন। চাকসুতে সহ সভাপতি পদে লড়বেন 24 জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 22 জন। আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত চাকসু ও হল সংসদ নির্বাচন। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপাচার্যের মৌখিক আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি মেনে না নিলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিকেল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল আলিম সাংবাদিকদের জানান, উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকরা আলোচনা সভায় অংশ নেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য তাদের আশ্বস্ত করেন গত 20 সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এর আগে বুধবার দুপুরে শাটডাউন 7 কার্যদিবসের জন্য স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য যেভাবে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে যেতে হবে আর কি, এবং এই বোঝাপড়াটা খুব বেশি দরকার, কারণ বিশ্ববিদ্যালয়ে বহু ধরনের চিন্তার মানুষ আছে। সবার চিন্তার একটা যদি সম্মিলিত একটা প্রয়াস থাকে সবার চিন্তা নিয়ে, তাহলে এইটা সমাধান করাটা আমার ধারণা যে একটা সুসমাধানই আসবে আর কি।
ন্যায্য প্রশিক্ষণ ভাতার দাবিতে বগুড়ায় শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে বিক্ষোভ করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে শিক্ষকদের অবরোধ করে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এই সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বিটাকের মূল ফটক তালাবদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের অভিযোগ, 3 মাস আগে শুরু হওয়া মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং সহ 6টি কোর্স শেষে আজ 120 জন শিক্ষার্থীকে 20 থেকে 25,000 টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়ার কথা কর্তৃপক্ষের, কিন্তু প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাত্র 8 থেকে 9,000 করে টাকা দেওয়া হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে কর্তৃপক্ষ মূল ফটকের তালা খুলে দেয়। সুনির্দিষ্টভাবে তারা কোনো প্রমাণ করতে পারেনি। তাদের বক্তব্য যে তারা মনে করতেছে যে এখানে হয়তো কিছু টাকা মানে দুর্নীতির হয়েছে, এটা আশঙ্কা করতেছে। এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে হোস্টেল ভাড়া বাবদ 3600 টাকা, তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেছে যে না, এটা 50%, মানে 3600-1800 টাকা নিয়ে বাকি 1800 টাকা ফেরত দেওয়া হবে। আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন একটি পক্ষের চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারে দলটির বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন সার্জিস। বলেন, মৌলিক সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে দেশে নির্বাচন আয়োজন জনগণের সঙ্গে প্রতারণা। আগামী নির্বাচনে উচ্চ কক্ষে পিআরের কথাও জানান সার্জিস। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ইইউ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বরিশালের আদালত পরিদর্শন করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন জানান, দেশের বিচার বিভাগকে পৃথকীকরণে প্রধান বিচারপতি কাজ করছেন। বিচার প্রক্রিয়া দেখতে ইউএনডিপির প্রধান সহ 7 জন ডেলিগেট আদালত পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ের বিচার প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এর আগে বুধবার বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। পরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁওয়ে চিরনিদ্রায় শায়িত। দ্বিতীয় জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ফায়ার সার্ভিস কর্মকর্তার। গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে ফায়ার ফাইটার নুরুল হুদাকে গার্ড অব অনার দেয় ফায়ার সার্ভিস। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। এর আগে বুধবার রাত 12টার দিকে নুরুলের মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 ছেলে মেয়ে এবং অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার 4টা সন্তানরে দেওয়ার মতো কেউ নেই। পরের দিন কইছে, মা তুমি আমার সন্তান 4টা দেখো। ছেলের লাশ আমি কান্দ লইতাছি। এদিকে নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। নুরুল হুদার স্ত্রী হিসেবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে গড়েতে সন্তানদের পরিচর্যা করার জন্য তার চেয়ে বেশি পাবে। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। 2 দিনের লড়াই শেষে অবশেষে বুধবার দুপুরে মৃত্যুর কাছে হার মানেন অকুতভয় এই ফায়ার ফাইটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
9 মাস বন্ধ থাকার পর আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রথম 2 মাস দিনের বেলা সেখানে যাওয়ার সুযোগ মিলবে, আর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন কথা জানিয়েছেন। এদিকে বিদেশি নির্মাণ কোম্পানি এখনও হস্তান্তর না করায় শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল কবে খুলে দেওয়া হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি বলে জানান তিনি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। নভেম্বর থেকে 4 মাসের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে, তবে শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেখানে রাত যাপন করতে পারবেন পর্যটকরা। পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টাই আমার লক্ষ্য, যে এটাকে রেগুলেট বা কন্ট্রোল করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি, যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। এদিকে বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি নির্মাণ কোম্পানি এখনো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয়। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। আমরা জিনিসটাকে রিভিউ করছি। এখানে 21,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। পর্যটন এবং টেকসই রূপান্তর এই প্রতিপাদ্য নিয়ে আগামী শনিবার দেশে বিশ্ব পর্যটন দিবস পালনের লক্ষ্যে নানা আয়োজনের কথাও তুলে ধরেন পর্যটন উপদেষ্টা। এটাকে সম্পৃক্ত করার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগর ঘেঁষা গ্রামগুলোতে অকাল গর্ভপাতের হার তুলনামূলক বেশি, এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবির গবেষণায়। নোনা পানির সঙ্গে বসবাসী এ মৃত্যুহারের মূল কারণ বলে জানান গবেষকরা। একে তো লবণাক্ত পানির আধিক্য, তার উপর বিরূপ আবহাওয়া, দুই মিলে বেশি ঝুঁকিতে শিশু ও নারীরা। অবশ্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত শিশু মৃত্যুর একমাত্র কারণ এমনটা মনে করেন না চিকিৎসকরা। চকরিয়া উপজেলা ঘুরে আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। তানিয়া আক্তার, বয়স 17, বিয়ে করেছেন বছর খানেক আগে। এখনো চোখে মুখে শৈশবের চঞ্চলতা। তানিয়ার স্বামী রাকিবের বয়সও 20 বছর। বিয়ের বছর খানেকের মাথায় সন্তান সম্ভবা হন তানিয়া, তবে গর্ভের বাচ্চা পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। 3 মাস হতে না হতেই ঘরেই মৃত সন্তান প্রসব করেন তানিয়া। শুরু থেকেই ডাক্তারের কাছে যায়নি সে। সেই ঘটনার পর আবারও গর্ভধারণ করেছে সে, তবে এবার শুরু থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি খাবার গ্রহণেও নিচ্ছেন বাড়তি সতর্কতা। ডাক্তার দেখাছিলাম, চিকিৎসা করছিলাম, তো এটা আছে। আগেটা সময় ডাক্তারই দেখাননি? না, অনেক কষ্ট, আগে তো বুঝি নাই কি হতে পারে, তো আমি জানি না। কক্সবাজারের সমুদ্রে ঘেঁষা চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ার বাসিন্দা তারা। এই গ্রামের বাসিন্দাদের বছর জুড়েই বসবাস নোনা পানির সঙ্গে। আইসিডিডিআরবির গবেষণা বলছে, এই অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ নোনা পানি। দেশে যেখানে 1000 শিশুর মধ্যে বিভিন্ন কারণে মৃত্যু হয় 45 জনের, সেখানে এই চকরিয়া উপজেলায় এই শিশুর মৃত্যু হার 60। আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘটছে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু। স্যালাইনটির কারণে যদি মারা এখানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার বেশি পরিমাণ লবণ খায়, তাহলে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের কারণে মিসক্যারেজ হতে পারে। তবে চিকিৎসকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। আরও গবেষণায় আসতে হবে আসলে লবণটা সরাসরি কিভাবে এফেক্ট ফেলতেছে। তবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হয়। এছাড়াও কিন্তু ভাইরাস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা আছে এবং কিছু ব্যাকটেরিয়াও আছে, যেটা অ্যাবর্শনে
আপনাকে মডিফাই করে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু বা প্রকৃতির উপর সরাসরি মানুষের কোনো হাত নেই, তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে যেমন কাজ করতে হবে সরকার ও রাষ্ট্রকে, তেমনি পারিবারিক পর্যায়েও নিতে হবে বাড়তি নজরদারি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। ভাঙাচোরা পন্টুন, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় ও কৌশলে রাজস্ব ফাঁকি সহ নানা অভিযোগ খুলনার রূপসা ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। 3 সংস্থার দ্বন্দ্বে চলছে একাধিক মামলাও। ফেরি যুক্ত করে ঘাটটি টোল উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। নদীপথে খুলনা নগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই ঘাটটির নাম রূপসা। প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন এই পথে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায়, পারাপারে ট্রলার ভাড়া বৃদ্ধি থেকে যাত্রী লাঞ্ছনা ঘাটের নিয়মিত ঘটনা। রূপসাঘাটের ভাঙাচোরা 2টি পন্টুনের বেহাল দশা। বড় বড় ফাঁকফোকর আর উঁচু নিচু পন্টুনে যাত্রীরা পড়ে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ভাঙাচোরা পন্টুন থেকে পড়ে একটি শিশুর মৃত্যুও হয়েছে। ওই সময় সতর্কতা ব্যানার টাঙিয়ে এক পাশের পন্টুন ব্যবহার বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে নৌযান চালকরা মানেননি সেই নোটিশ। দ্বিগুণ টোল আদায় হলেও ঘাটের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাতায়াতকারীরা। পল্টনগুলো ঠিক করে না, যেখানে করবে রড অ্যাঙ্গেল পাতি দিয়ে সেখানে কাঠ দিয়ে করেছে। 2 টাকা তো নিজের লাগিয়েছে, তাও এই মালটা নিয়েছে, তারপরে 20 টাকা নিয়েছে জোর জুলুম করে। টোলটা আগের চেয়ে বেশি হয়েছে, ডবল হয়েছে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় সহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদনের কথা জানান ইজারাদার। গত ফেব্রুয়ারিতে পল্টনটা দেওয়া হয়েছে, গ্যাংওয়েটা আমরা এখনো পাই নাই। আর এই গ্যাংওয়ের যে অবস্থা, এখানে কাজ করালে এতে ঝালাই থাকে না। এদিকে ঘাটের দখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সিটি কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের মধ্যে। চলছে একাধিক মামলাও। গত বছর সেপ্টেম্বরে কেসিসি থেকে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে জনপ্রতি 1 টাকা থেকে 2 টাকা করে টোল নির্ধারণ করে বিআইডব্লিউটিএ। এতে রাজস্ব দ্বিগুণ হওয়ার কথা থাকলেও ঘটছে উল্টো। যেখানে কেসিসি গড়ে প্রতি মাসে 5 লাখ টাকার বেশি টোল আদায় করত, সেখানে বিআইডব্লিউটিএ গড়ে আদায় করছে 2 লাখ টাকা। টোল আদায়ের এমন ছন্দপতনের কারণ হিসেবে বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিএ বলছে 1 বছরে একাধিকবার দখল পাল্টা দখলে এমন জটিলতা। আমাদের চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন এবং আমাদের আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন যে দ্রুত মামলা নিষ্পত্তি করে এটা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়ার জন্য। ঘাটটি টোলমুক্ত করতে ও ফেরির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর কর্মসূচি সহ বিভিন্নভাবে ক্ষোভ জানিয়ে আসছেন স্থানীয় সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামের বিপ্লব উদ্যানের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সিটি মেয়র। তিনি জানান, ঢাকার রমনা পার্কের আদলে সংস্কার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উদ্যানটি। সবুজায়নের পাশাপাশি পার্কে নতুন প্রজন্মের জন্য প্রদর্শিত হবে স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস। মাঠের ওয়াকওয়ের পাশাপাশি থাকবে শিশুদের খেলাধুলার ব্যবস্থা। এ সময় পার্ক নিয়ে অপরাজনীতি না করার হুঁশিয়ারি দেন মেয়র। এই যে মাঠটি আছে, এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা, এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে, উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 25 মার্চ 1971। রাজবাড়ীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় তিনি বলেন, গত 17 বছর শিক্ষকরা তাদের কোনো সমস্যার সমাধান করতে পারেনি, উল্টো তারা নানা হয়রানি ও নির্যাতন সহ্য করেছেন। পরে সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সমন্বিত 3 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী 10 দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। শিক্ষকরা আসলে বহুবিধ সমস্যায় তারা জর্জরিত। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষকরা বিভিন্ন রকমের হয়রানির শিকার, নির্যাতনের শিকার। বিগত 17 বছর আপনারা আপনাদের কোনো সমস্যারই সমাধান করতে পারেননি।
নাটোরে ট্রাক চাপায় প্রাণ গেল প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কর্মী দিদার হোসেনের। এ ঘটনায় নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাণ অ্যাগ্রোর শ্রমিকরা। নিহত দিদার প্রাণ অ্যাগ্রো লিমিটেডের স্টোর শাখায় কর্মরত ছিলেন। সকালে সাইকেল নিয়ে একডালা এলাকায় কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে বনবেল ঘড়িয়া বাইপাস মোড় অতিক্রমের পর রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক দিদারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নতুন শর্ত যুক্ত করে বাংলাদেশে চাল রফতানিতে পরিপত্র জারি করেছে ভারতের বাণিজ্য বিভাগ। 20 সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুযায়ী এখন থেকে বাসমতি ছাড়া অন্য চাল রফতানিতে দেশটির কৃষি ও খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধন থাকতে হবে। চাল আমদানিতে নতুন ঋণপত্র খোলার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে। এতে আগামীতে খরচ আগের তুলনায় কিছুটা বাড়বে বলে জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। আমনের ভরা মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে মাজরা পোকার আক্রমণ। বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। এমনকি রয়েছে কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে ধান, তবে অনেক গাছের আগায় বসে আছে পোকা। এই কারণে অনেক ধান নষ্ট হচ্ছে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার জিকেশেষ প্রকল্প এলাকার ধান খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো সমাধান। এই কারণে সৃষ্টি হয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা। এমনকি কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও তাদের। এত পরিমাণ পোকামাকড় এই বছরে, আসলে আমার ধানটা যে ফুলবে, ধানটা না বাড়লে তো ফুলবে না, সে ধানটা বাড়তেওছে না, ফুলতেওছে না। এই ধরনের সাদা সাদা পোকা, কালো পোকা, বুঝছেন, এতে ধান খেয়ে আমাদের শেষ করে দিল। স্প্রে করার পরে 2-4 দিন 5 দিন ভালো থাকতেছে, আবার যাতাই হয়ে যাচ্ছে। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে গেলে তার কখনো যোগাযোগ পাচ্ছি না। তিনি আমাদের চিনুন, তাদের সাথে আমার দেখাও নাই, কোনো কথাবার্তাও হয় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পার্সিং করার কারণে মাজরা পোকার আক্রমণ কমে আসছে। যতটুকু আছে আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী এবং আমরা সহ কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা চলতি মৌসুমে 14,965 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। আর মাত্র 2 দিন পরে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা সাজানো সহ মণ্ডপে সাজসজ্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সে খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব। যাচ্ছে তার কাছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা দরজায় করা নাড়ছে। মাঝে আছে মাত্র 2টা দিন, আর এই শেষ মুহূর্তে এসে শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। বরিশাল শহরে অর্থাৎ মহানগরীতে এবছর 47টি মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। শেষ মুহূর্তে কিন্তু অধিকাংশ মন্দিরই আমরা দেখছি রং তুলির কাজ প্রায় শেষ। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের অন্যতম একটি বড় মন্দির, শ্রী শ্রী শঙ্কর মঠের পূজা মণ্ডপ। দেখছেন যে এই মন্দিরের সমস্ত প্রতিমার যে রঙের কাজ সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। অন্যান্য মন্দিরেও আমরা খোঁজ নিয়েছি, অধিকাংশ মন্দিরের মণ্ডপের রঙের কাজ শেষ। এখন যেটি চলছে মূলত বাহিরে আলোকসজ্জা কিংবা সাজসজ্জা যে কাজগুলো রয়েছে সেই প্রস্তুতি কিন্তু জোরে সোরে চলছে রাতভর। এখানকার পূজার যে যারা সংগঠক রয়েছে, পূজারীরা রয়েছে, সবাই মিলে সম্মিলিতভাবেই এই চেষ্টাটি চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে বরিশালের এবছর শারদীয় দুর্গা উৎসব অন্য যে কোনো বারের থেকে আরও মহা সাড়ম্বরে করার কথা বলছেন এখানকার সনাতন ধর্মাবলম্বীরা। শহরের 2টি পূজা মণ্ডপ বেড়েছে, আগে ছিল 45টি, এবছর 47টি মণ্ডপে হচ্ছে। শহরের বাইরে জেলায় 147টি পূজা মণ্ডপে বরিশাল জেলায় দেবী দুর্গা পূজিত হবেন। এবং এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা মাঠ পর্যায়ে প্রশাসনও বেশ তৎপর রয়েছেন বলে তারা জানিয়েছেন। দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। এই মুহূর্তে শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশের জামায়াতে ইসলামী মহানগর পূজা মণ্ডপের সাথে বৈঠক করছেন। তার আগে বিকেলে বিএনপি নেতারা তারা বৈঠক করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলেরাও দেখছি নেতারা তারা এই দুর্গাপূজাকে, যাতে বরিশালের দুর্গাপূজাটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হয় সেই চেষ্টাটি চালাচ্ছেন। যেটি বলছিলাম যে এবছরের দুর্গাপূজায় আলোকসজ্জা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চমৎকারভাবে আলোকসজ্জাগুলো হচ্ছে। এবং প্রত্যেকটি শহর এই মুহূর্তে মাঝখানে 2 দিন বাদই থাকলেও অর্থাৎ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। শেষ মুহূর্তে এখন বর্ণিল আলোক ছটায় কিন্তু শহর ছেয়ে গেছে। সবকিছু মিলে সনাতন ধর্মাবলম্বী অপেক্ষা করছে আগামী রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব করবার। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল প্রস্তুতির বরিশাল থেকে।
সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকসুর প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণা শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। প্রশাসনের আশ্বাসে রাবিতে শাটডাউন স্থগিত করল শিক্ষক ফোরাম। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন। গার্ড অব অনার ফায়ার সার্ভিসের। শোকস্তব্ধ স্বজন এলাকাবাসী। এবং যশোরে ঘেরে মাছ চোর সন্দেহে স্থানীয়দের হামলায় যুবক নিহত। জিজ্ঞাসাবাদের জন্য আটক 4। বিচার দাবি স্বজনদের। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মামুন। রাইসা, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।